লাইভ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজীপুরে মজিদ উচ্চ বিদ্যালয়ের করোনাকালীন সময়ে অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা তোমাদের পড়ালেখার সার্বিক উন্নয়নের জন্য আমরা অনলাইন ক্লাসের এই ব্যবস্থা করা হয়েছে। আমাদের অনলাইন ক্লাসের যে মূল উদ্যোক্তা আমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সম্মানিত প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য জনাব পিন্টু ভাই এবং আমার সহকারী শিক্ষকবৃন্দ, যারা আমরা অনলাইন ক্লাস পরিচালনা করতেছি, সবাইকে অশেষ ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় লেনদেন থেকে আমরা আজকে এই লেনদেনের অধ্যায়টা নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। এই লেনদেনের এই অধ্যায়টি তোমাদের নবম দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং যে বার্ষিক পরীক্ষায়, নবম দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষায়, নির্বাচনী পরীক্ষায় এবং এসএসসি পরীক্ষাতে বাধ্যতামূলকভাবে এই চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন আসে। তাই তোমরা এই চ্যাপ্টার থেকে বাধ্যতামূলক যেহেতু আসে, তাহলে তোমরা আজকের ক্লাসটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে, তোমরা গুরুত্ব সহকারে আজকের ক্লাসটা দেখবে। আমি প্রথম থেকে লেনদেনের শুরু থেকে একটা অঙ্ক করার মাধ্যমে তোমাদের এই ক্লাসটা শেষ করব। তাই তোমরা অবশ্যই এই ক্লাসটা মনোযোগ দিয়ে দিলে আশা করি উপকৃত হবে। তো প্রথমে আজকের অধ্যায়ের নাম হলো লেনদেন। আজকের অধ্যায়ের নাম হলো লেনদেন। আমরা তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের লেনদেন চ্যাপ্টারটি আছে। তো আমরা প্রথমে জানি লেনদেন কাকে বলে। লেনদেন কাকে বলে? অর্থের অঙ্কে, অর্থাৎ অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এরূপ কোনো দ্রব্য বা সেবার আদান প্রদান দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে উক্ত পরিবর্তনকে লেনদেন বলে। এই লেনদেনের সংজ্ঞাটি তোমরা তোমাদের বইয়ের লেনদেনের দ্বিতীয় পৃষ্ঠায় তোমরা পাবে, তোমরা পড়ে নিবে। তারপরে লেনদেনের পরে আসা যাক, লেনদেনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। লেনদেন হতে হলে কোন কোন বৈশিষ্ট্য থাকতে হবে? তার মধ্যে প্রথম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। তারপরে লেনদেনের দ্বৈত সত্তা থাকবে। তারপরে লেনদেন হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলবে। তারপরে লেনদেন সম্পূর্ণ স্বতন্ত্র, দৃশ্যমানকতা, ঐতিহাসিক ঘটনা লেনদেনের এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো অন্যতম। এই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে তোমাদের হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করবে লেনদেন। এবং হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণটা হলো তোমাদের মেন বইতে আছে। হিসাব সমীকরণটা হলো A = L+E। তোমাদের মেন বইতে, পাঠ্যপুস্তক বইতে 12 পৃষ্ঠায় এখানে বোল্ড কালিতে এভাবে লেখা আছে হিসাব সমীকরণ। বোল্ড কালিতে হিসাব সমীকরণ কি? A = L+E। L+E। এল হলো অ্যাসেটস সমূহ। অ্যাসেটস মানে হলো মোট সম্পত্তি সমূহ। মোট সম্পত্তি বলতে কি বোঝানো হয়েছে? চলতি সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, বিনিয়োগ এবং অন্যান্য সম্পদ, এগুলো হলো মোট সম্পদ। আর দায় ও L+E, এলতে বোঝানো হয়েছে দায়সমূহ, অর্থাৎ লাইবিলিটিস। দায়সমূহ কি? চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, এবং এই দুইটা দায়ের সমন্বয় হবে মোট দায়। আর হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে আছে ক্যাপিটাল বা মূলধনটাই হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের সাথে যদি আমরা হিসাব সমীকরণটাকে বর্ধিত করি, তাহলে ই মানে ইকুইটি সমান ক্যাপিটাল প্লাস রেভিনিউ প্লাস মাইনাস ড্রয়িং মাইনাস এক্সপেন্স। তো মাইনাস ড্রয়িং মাইনাস এক্সপেন্স আমরা যদি এই বর্ধিত রূপটা পড়ি, তাহলে ইকুইটির মধ্যে থাকে ক্যাপিটাল প্লাস রেভিনিউ প্লাস মাইনাস, এই দুটোটার যোগফল থেকে মাইনাস ড্রয়িং মাইনাস এক্সপেন্স। তাহলে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয় হলো এই হিসাব সমীকরণ। লেনদেনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলো হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের উপর নির্ভর করে তোমাদের পরীক্ষায় সৃজনশীল আকারে প্রশ্ন থাকবে। এবং হিসাব সমীকরণ, লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব, এটার উপর নির্ভর করে যে প্রশ্ন থাকবে, ওই প্রশ্নের মধ্যে প্রশ্ন থাকবে খতে অথবা গতে। তো
টোটাল তুমি যদি লেনদেনের এই অধ্যায়টা ভালো করে তুমি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি যদি আমাদের এই ক্লাসটা দেখো ভালো করে, তাহলে অবশ্যই তুমি লেনদেনের অঙ্কগুলা সমাধান করতে পারবে। 4 নাম্বার 10 নাম্বার, তোমার 20 নাম্বার এখান থেকে কমন পাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা এখন তোমার বইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন 1 নিয়ে আলোচনা করব এবং একটা অঙ্ক সমাধান করব, সাথে সাথে এটার অঙ্ক করার নিয়ম কানুন এটা তো এই অঙ্ক করার সাথে সাথে আলোচনা করব। তো প্রথমে 1 নাম্বার অঙ্কটার মধ্যে আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 21 সৃজনশীল প্রশ্নে, লেনদেনের সৃজনশীল প্রশ্নের অংশে 1 নম্বর অঙ্কে আছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। 2017 সালে ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংঘটিত হয়। এখানে প্রশ্ন আকারে লেখা আছে ডিসেম্বর 1 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3 ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। ডিসেম্বর 7 নগদে পণ্য বিক্রয় 45,000 টাকা। ডিসেম্বর 10 মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন 40,000 টাকা। ডিসেম্বর 15 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান করা হলো। ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ করা হলো 1500 টাকা। এখন এখানে ক খ গতে তোমার সৃজনশীল যে প্রশ্ন আসে সেটা হলো ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তারপর খ নম্বরের প্রশ্ন আছে ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা লিখো। তারপরে গ নাম্বার প্রশ্নে আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব নির্ণয় করো। অর্থাৎ হিসাব সমীকরণ A = L + E, এটাই হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণটা তোমার বহু নির্বাচনী প্রশ্নে আসবো, তাহলে তুমি ওই ভালো করে আয়ত্ত করে নিলে এখানে 1 নাম্বার পাওয়াটা সহজ। এছাড়া হিসাব সমীকরণের যে অঙ্ক, এই অঙ্ক থেকে তুমি নিশ্চিত, যদি আজকের এই অঙ্কটা খেয়াল করো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, তাহলে তুমি অতি সহজে একটা অঙ্ক দিয়ে নাম্বার অর্জন করতে পারবে এবং বাধ্যতামূলক তোমার যে কোনো পরীক্ষায় অঙ্ক আসে, বিশেষ করে যে এসএসসি পরীক্ষায়, সেন্টার পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় তোমাদের অঙ্কটা আসে। তো আমরা আজকে ক নাম্বার আলোচনা করব এবং গ নাম্বার আলোচনা করব। তোমরা যদি গ নাম্বার অঙ্কটা পারো, তাহলে তোমরা এই যে খ নাম্বার প্রশ্নটা আছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো, তাহলে তোমরা এই অঙ্কটা সহজে পারবে। তার আগে তোমাকে বুঝতে হবে যে সমীকরণ পদ্ধতিতে অঙ্কটা কিভাবে করতে হয়। তো ক নাম্বার প্রশ্ন আছে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাগুলো মোট চিহ্নিত করো। তাইলে ব্যবসায়িক লেনদেন নয় মানে হলো টাকার কোনো সম্পৃক্ততা থাকবে না, অর্থাৎ টাকার লেনদেন হবে না, ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, এটাকে বলা হয় লেনদেন নয়। তাহলে আমরা যে অ্যান্টিগুলো পড়লাম সেটা হলো যে 10 তারিখে আছে মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন 40,000 টাকা। মালিক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে, ঠিক আছে, কিন্তু যদি এটা ব্যবসায়িক লেনদেন হতো বা ব্যবসায়িক প্রয়োজনে সে ব্যাংক হতে ঋণ লওয়া হতো, তাহলে এটি লেনদেন। কিন্তু যেহেতু মালিক ব্যক্তিগত কথাটা উল্লেখ আছে, মনে রাখবা তোমরা ব্যক্তিগত কথাটা যদি উল্লেখ থাকে তাহলে এটি কোনো লেনদেন নয়, কারণ মালিক তার নিজের প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে সে টাকা ব্যাংক থেকে ঋণ লোক আর যে উৎস থেকে ঋণ লওয়া হোক না কেন, এটি কোনো লেনদেন নয়। সুতরাং যদি এখানে ব্যবসায়ের প্রয়োজনে, কারবারের প্রয়োজনে, প্রতিষ্ঠানের প্রয়োজনে যদি থাকতো তাহলে এটি লেনদেন হতো। সুতরাং এটা ক নাম্বারে বসাতে হবে যে এটি কোনো লেনদেন নয়। দ্বিতীয় হলো 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। মানে জনাব রিফাত এন্টারপ্রাইজ 45,000 টাকা আসবাবপত্র ক্রয় করবে, তো সেই বিক্রেতার কাছে একটা ফরমায়েশ পত্র প্রদান করছে। সুতরাং এটি একটি লেনদেন নয়, কারণ সে পণ্যটা ক্রয় এখনো করে নাই, তাকে টাকা দেয় নাই, সুতরাং এটি কোনো লেনদেন নয়। শুধুমাত্র তাকে একটা পত্র পৌঁছানো হয়েছে যে আমি পণ্যটা ক্রয় করব। তাহলে ক নাম্বারে তোমার এই ক নাম্বারে বসবে 10 এবং 15 তারিখে যে লেনদেনটা আছে এটা বসবে। এটা যদি তুমি এই যে দিয়ে বিবরণ টাকা ঘর করে দিয়ে দাও, তাহলে 2 নম্বর অতি সংক্ষেপে তুমি অর্জন করতে পারবে।
এবার আসা যাক, আমরা গ নাম্বার নিয়ে আলোচনা করি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো আমি এখানে তোমাদের সুবিধার্থে সময় স্বল্পতার কারণে আমি ঘর করে রাখছি এখানে। এখন আমি এই অঙ্কটার সমাধান করব, সাথে সাথে তোমাদের এই অঙ্কটা কিভাবে করতে হয় বা অঙ্কটার নিয়ম কানুন আমি অঙ্কের ভিতরে আলোচনা করব। তো তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে যেন তোমরা উপকৃত হও। তো আমি অঙ্কটা শুরু করতেছি। তো চলো অঙ্কটা শুরু করি। অঙ্ক শুরু করার আগে গড় করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। গড়টা যদি তুমি গড় করতে যাই, কি কি সম্পত্তি আছে, কি দায় আছে, কি ঋণ আছে কিনা, এগুলো যদি তুমি না পারো তাহলে তোমার ঘরটা ভুল হয়ে যাবে, অঙ্কটা কোনো মতে তোমার শুদ্ধভাবে করা সম্ভব হবে না। তো সুতরাং তোমার কি করতে হবে, তুমি ঘর করার আগে আমার কথাটা খেয়াল করো। যদি তুমি এই টেকনিক প্রয়োগ করো তাহলে অতি সংক্ষেপে তোমার ঘরটা ভুল হবে না। ঘর করতে তুমি তারিখ, উদ্ধৃত, দায়সমূহ, মালিকানা সত্ত্ব, মন্তব্য, তুমি এই ঘরগুলা নিশ্চিতভাবে করে ফেলাইবা। এখানে একটা সমান চিহ্ন দিবা, এখানে তারপরে দায়সমূহ, পাওনাদার, ঋণ বসাইবা। প্রত্যেকটা অঙ্কে প্রত্যেকটা ঘরে পাওনাদার আর ঋণ থাকুক বা না থাকুক তুমি ঘরটা করবে, তাহলে তোমার কোনো সমস্যা নাই। তারপর মালিকানা সত্ত্ব ঘর করবে, মন্তব্য, তাহলে ঘরটা সাবধানতা অবলম্বন করতে হবে তোমার। এখানে সম্পত্তি সমূহ আসে, সম্পত্তি সমূহ মধ্যে তুমি সাবধানতার সাথে এই ঘরগুলা করবে। তাহলে এখানে নগদ টাকা, এই সম্পত্তি সমূহের মধ্যে নগদ টাকা নিশ্চিত থাকবে, কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তাহলে তুমি অবশ্যই নগদ টাকা দিবে। এবং এখানে আজকের অঙ্কে এখানে সম্পত্তি হিসেবে আরো থাকতে পারে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, সেবার সরঞ্জাম, দালান কোঠা, যন্ত্রপাতি, দেনাদার, এই সম্পত্তিগুলো থাকতে পারে। আজকে আমি যে অঙ্কটা তোমাদের সমাধান করব, এই অঙ্কের ভিতরে শুধু নগদ টাকা আছে, এটা বাধ্যতামূলকভাবে থাকবে। আর আজকে অঙ্কে ব্যাংকে টাকা জমা দেওয়া হচ্ছে হলো, এই কথাটা উল্লেখ আছে, যার কারণে আমি এই টাকাটা ব্যাংকের ঘরটা এখানে করছি, মানে তোমাদের জন্য এখানে ঘরে ব্যাংকের টাকাটা করলাম। তো এখন সম্পত্তি হিসেবে আজকে আছে নগদ টাকা এবং ব্যাংক। তো এখন আমরা নগদ টাকা এবং ব্যাংক হলো সম্পত্তি। আজকের এই অঙ্কের সম্পত্তি অঙ্কটা হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন 1-এর গ নাম্বার, সৃজনশীল প্রশ্ন 1-এর গ নাম্বার। তো এখন সম্পত্তি, নগদ টাকা এবং ব্যাংক। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। অঙ্কটা শুরু করার আগে তোমাকে তারিখ লিখতে হবে, 2017 ডিসেম্বর। ডিসেম্বর 1 তারিখ। তো 1 তারিখে লেখা আছে যে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। 5 লক্ষ টাকা নিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন ব্যবসা শুরু করে, তখন ব্যক্তি ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পায় এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাই আমরা নগদের ঘরে লিখবো 50,000 এবং মালিকানা সত্ত্বের ঘরে লিখবো 50,000। মালিকানা সত্ত্বের ঘরে লিখবো 5 লক্ষ টাকা। সমান চিহ্ন দিয়ে এদিকে আমরা লিখবো মালিকানা সত্ত্বের ঘরে 5 লক্ষ টাকা। মন্তব্যের ঘরে লিখবো যে মূলধন বিনিয়োগ। মন্তব্যের ঘরে এতটুকু হলে হবে, মন্তব্যের ঘরে মূলধন বিনিয়োগ। এরপরে তুমি উদ্ধৃত্ত টানবে, এভাবে প্রত্যেকটা লাইনে তুমি উদ্ধৃত্ত টেনে দিবে। উদ্ধৃত্ত এখানে 5 লক্ষ টাকা এবং এখানেও 5 লক্ষ টাকা, অর্থাৎ অ্যামাউন্ট যত ছিল তত উদ্ধৃত্ত। পরবর্তী তারিখ হলো ডিসেম্বর 3। ব্যাংকে 50,000 টাকা নিয়ে হিসাব খোলা হলো। মনে রাখবে, ব্যাংকে টাকা নিয়ে হিসাব খোলা হলে ব্যাংকে টাকা জমা দিলে যে হিসাব, লেনদেনের ক্ষেত্রে ব্যাংকে টাকা নিয়ে হিসাব খোলা হলে একই হিসাব। ব্যাংকে টাকা জমা দেওয়া আর ব্যাংকে তার হিসাব খোলা সেম কথা, একই কথা। তাহলে তুমি একইভাবে এই
জিনিসটা সম্পৃক্ত করবে, হিসাবভুক্ত করবে। ব্যাংকে টাকা জমা দিতে গেলে নগদ টাকা জমা দিতে হয়, তাহলে আবার ব্যাংকে হিসাব করতে গেলে নগদ টাকা জমা দিতে হয় এবং তারপরে হিসাবটা খুলতে হয়, অর্থাৎ হিসাব খুলতে গেলে তোমাকে টাকা জমা দিতে হবে। তাহলে এক্ষেত্রে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো, তাহলে তোমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা 50,000 টাকা কমে যাবে এবং ব্যাংকে 50,000 টাকা বৃদ্ধি পাবে। কারণ ব্যক্তি বা প্রতিষ্ঠান সে তার নগদ টাকা দিয়ে ব্যবসা ব্যাংকে হিসাব খুলবে, তাহলে ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাবে, অপরদিকে নগদ টাকা হ্রাস পাবে। তো এখন আমরা এই দাখিলাটা, এই লেনদেনটা আমরা নগদের করে 50,000 টাকা বিয়োগ করব এবং 50,000 টাকা ব্যাংকে করে বসাবো। ডিসেম্বর 3 তো এখানে আমরা নগদের করে 50,000 টাকা বিয়োগ করব, ব্র্যাকেট দিয়ে দিলাম, ব্র্যাকেট মানে অ্যাকাউন্টিং এর ভাষায় ব্র্যাকেট মানে বিয়োগ, তারপরে ব্যাংকের করে 50,000 টাকা প্লাস করব, যোগ করে দিলাম। এবারে যদি আমরা উদ্বৃত্ত টানি, এখানে বিবরণ মন্তব্য করে ব্যাংক জমা, ছোট্ট করে লিখে দিবা ব্যাংক জমা। ব্যাংক জমা লেখার পরে এখানে আমরা উদ্বৃত্ত টানবো, 5 লক্ষ টাকা থেকে 50,000 গেলে 4,50,000 টাকা, এখানে 50,000 টাকা ব্যালেন্স সমান চিহ্ন দিয়ে দিবা, এখানে 5 লক্ষ টাকা, এখানে আরেকটা 5 লক্ষ টাকা। তারপরে ডিসেম্বর 5 ধারে পণ্য ক্রয় 25,000 টাকা, ডিসেম্বর 5 তারিখে আছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। তো ধারে যদি পণ্য ক্রয় করা হয় পাওনাদার বৃদ্ধি পাবে এবং পাওনাদার বৃদ্ধি পাওয়ার কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, কারণ ধারে পণ্য ক্রয় একটা প্রত্যক্ষ খরচ, যে কোনো খরচের কারণে, ব্যয়ের কারণে নগদ টাকা হ্রাস পাবে বা পাওনাদার বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তো এখন ধারে পণ্য ক্রয় করার কারণে ডিসেম্বর 5 তারিখে ধারে পণ্য ক্রয় করার কারণে এখানে 25,000 টাকা পাওনাদার বৃদ্ধি পাবে আর মালিকানা সত্ত্ব 25,000 টাকা হ্রাস পাবে, মালিকানা সত্ত্ব 25,000 টাকা হ্রাস পাবে। তো আমরা এখানে লিখুন ব্যয়, এটা হলো প্রত্যক্ষ ব্যয়, শুধু ব্যয় লিখলে হবে। তো এখন সেল এখানে উদ্বৃত্ত টানতে হবে তোমার, এখানে উদ্বৃত্ত আর এখানেও তোমার উদ্বৃত্ত টানতে হবে, উদ্বৃত্ত 4,50,000 টাকা, এখানে 50,000 টাকা উদ্বৃত্ত, এখানে 25,000 টাকা পাওনাদারের ঘরে উদ্বৃত্ত, এখানে কিছু নাই, 5 লক্ষ টাকা থেকে 25,000 টাকা বিয়োগ করলে 4,75,000 টাকা উদ্বৃত্ত। পরবর্তী লেনদেন হলো 7 তারিখ নগদে পণ্য বিক্রয়, নগদে যদি ব্যক্তি বা প্রতিষ্ঠান পণ্য বিক্রি করে তার নগদ টাকা বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। নগদ টাকা বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, তবে সকল ক্ষেত্রে নয়। যদি দেনাদার কাছ থেকে তার টাকা আদায় হয় তাহলে দেনাদার হ্রাস পাবে, নগদ টাকা বৃদ্ধি পাবে। আয়ের ক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। আয় বলতে কি, যেমন বিক্রয়টা আয়, এই বিক্রয়ের কারণে নগদ টাকা বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ডিসেম্বর 7 ডিসেম্বর 7 তারিখে নগদের পণ্য বিক্রয় 45,000 টাকা নগদের করে বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্বের করে 45,000 টাকা বৃদ্ধি পাবে।
এবং মালিকানার সত্ত্বের উপরে 45,000 টাকা বৃদ্ধি পাবে। এখান দিয়ে লিখবো আমরা আয়। আবারও উদ্বৃত্ত হিসাবটা টেনে দিব। উদ্বৃত্ত 4,50,000 সাথে যদি 45,000 টাকা যোগ করা হয় তাহলে যোগফলটা হবে 4,95,000। 4,95,000 টাকা। এদিকে হলো 50,000 টাকা, এদিকে হলো 25,000 টাকা ব্যালেন্স মানে উদ্বৃত্ত। এখানে দুটোটাই যোগফল। এখান থেকে 25 নিলে 5,20,000 টাকা, 75,000 টাকার সাথে 45,000 টাকা যোগ করলে এখান থেকে 25,000 যদি আমরা অ্যাড করি বরাবর 5 লক্ষ টাকা, আর হলো 20,000 টাকা, 5,20,000 টাকা। পরবর্তীতে লেনদেন আছে মালিক ব্যাংক হতে ব্যবসার প্রয়োজনে ঋণ গ্রহণ করেন। এটি কোনো লেনদেন নয়, ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করেন। তো ব্যক্তিগত প্রয়োজনে এটি লেনদেন নয়, সুতরাং এটি হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না, সুতরাং বসবে না। এরপরে আছে 45,000 টাকা ক্রয়ের আসবাবপত্র ক্রয় করা হলো 15,000 টাকা। ক্রয়ের ফরমায়েশপত্র প্রদান করা হলো। যেহেতু ফরমায়েশপত্র প্রদান করছে, পণ্যটা ক্রয় করে নাই, টাকা পরিশোধ করে নাই, পণ্য সে নিয়ে আসে নাই, সুতরাং এটি লেনদেন নয়, যেটা হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না, সুতরাং এটি লেনদেন নয়, হিসাব সমীকরণে বসবে না। এরপর আছে ডিসেম্বর 20 পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। পাওনাদারের ঘরে 25,000 টাকা আছে 5 তারিখে, যে বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা। বাকিতে পণ্য ক্রয় 25,000 টাকা হওয়ার কারণে পাওনাদার বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে। এখন 20 তারিখে ওই লেনদেনটা বাকি লেনদেনটাকে পরিশোধ করছে। পরিশোধ করা হয়েছে, পাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। এবং পাওনাদার আছে 25,000 টাকা। মনে করো তোমার কাছে কোনো এক ব্যক্তি 10,000 টাকা পাবে, তুমি তাকে যদি 5,000 টাকা পরিশোধ করো, তাহলে তোমার কাছ থেকে নগদ 5,000 টাকা কমে যাবে, পাওনাদার কমে যাবে 5,000 টাকা। তাহলে উভয় ক্ষেত্রে দেখা গেল তোমার পাওনাদারটা হ্রাস পাবে এবং তোমার নগদ টাকাও হ্রাস পাবে। তো এখন আমরা পাওনাদার থেকে বিয়োগ করে দিব 15,000 টাকা এবং নগদ থেকেও বিয়োগ করে দিব 15,000 টাকা। পাওনাদারকে পরিশোধ 15,000 টাকা, তারিখ হলো 20 তারিখ। পাওনাদারকে যদি পরিশোধ করা হয় তাহলে তোমার নগদ টাকা হ্রাস পাবে, তাই নগদ টাকা প্যাকেট দিয়ে বিয়োগ করে দিবে। অ্যাকাউন্টিং এর ভাষায় ব্র্যাকেট মানে হলো বিয়োগ। সেম সমানভাবে তুমি পাওনাদার বিয়োগ করে দিতে হবে, হ্রাস করতে হবে 15,000 টাকা। এবার আমরা উদ্বৃত্তটা টানব, মানে ব্যালেন্স বা উদ্বৃত্ত, আমরা এই হিসাবটা এবার টানব। তাহলে এখান দিয়ে আমি লিখবো যে ব্যয় পরিশোধ। ব্যয় পরিশোধ। এখন যদি আমরা উদ্বৃত্তটা হিসাব করি তাহলে এখানে আছে 4,95,000 টাকা। তুমি যদি 15,000 টাকা বিয়োগ করো তাহলে এখানে তোমার অ্যামাউন্টটা দাঁড়াবে 4,80,000 টাকা। কত টাকা? 4,80,000 টাকা। যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে বিয়োগফলটা হবে 4,80,000 টাকা। এখানে তোমার ব্যালেন্স আছে বা উদ্বৃত্ত আছে 5 লক্ষ টাকা, 50,000 টাকা উদ্বৃত্ত আছে তোমার 50,000 টাকা লিখলাম।
সমান চিহ্ন দিলাম। তোমার ফাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। তোমরা খেয়াল করো, ফাওনাদারকে পরিশোধ করা হলো 15,000 টাকা। তার মানে ফাওনাদার 15,000 টাকা ফাওনাদার থেকে কমাতে হবে, ফাওনাদার কমে যাবে 15,000 টাকা। তো সুতরাং ফাওনাদারকে পরিশোধ করার জন্য তুমি এখন এই ফাওনাদার কমে যাবে 25,000 থেকে 15,000 গেলে আর থাকে 10,000 টাকা। 10,000 টাকা। এখানে তোমার ঋণের ঘরে কিছু ছিল না, ঋণ ছিল না, তাই আমরা কিছু লিখি নাই। এখন এখানে মালিকানা সত্ত্বের ঘরে ব্যালেন্স আছে, উদ্বৃত্ত আছে 5,20,000 টাকা। 5,20,000 টাকা। এখন আমরা প্রত্যেকটা লেনদেন শেষ, আমরা এবার হিসাবটা করে অঙ্কটা শেষ করব। এখানে আমরা দুইটা আগ দিয়ে ক্লোজ করে দিব। আমরা হিসাবটা ক্লোজ করলাম, আরেকটা আগ দিব, তখন হিসাবটা ক্লোজ হয়ে যাবে। মনে রাখতে হবে তোমাদের, হিসাব ক্লোজ করতে হলে তোমাদের হিসাবে লাস্টে আসে দুইটা আগ দিতে হবে, অ্যামাউন্টের নিচে দুইটা আগ দিতে হবে, তাহলে তোমার হিসাবটা ক্লোজ হয়ে যাবে। এবার আমরা এই দিকে সম্পত্তি এবং এই দায় ও মালিকানা সত্ত্ব এই যোগফলটা, সম্পত্তি এবং দায় ও মালিকানা সত্ত্বের যোগফলটা আমরা এখানে যোগ করে দিব। তো আমরা এই অংশটা মুছে ফেলাইতেছি, মুছে ফেলে আমরা দায় ও মালিকানা সত্ত্বের যোগফলটা এখানে 4,80,000 টাকা আর হলো 50,000 টাকা যোগ করলে হবে 5,30,000 টাকা যোগফল লিখে আমরা হিসাব অঙ্কটা শেষ করব। থ্যাংক ইউ। 5,30,000 টাকা সমান চিহ্ন দিয়ে এদিকেও আমরা সেম একই অ্যামাউন্টটা লিখব, 5,30,000 টাকা। $5,30,000 টাকা আমরা লেখার পরে তোমার অঙ্কটা সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে তুমি এইদিকে যে ঘরগুলো এরকম ছিল সেই ঘরগুলোকে তুমি সুন্দর করে দিবে, তাহলে অঙ্কের সৌন্দর্য বৃদ্ধি পাবে। তুমি অঙ্কে তোমার অ্যাকাউন্টিং এর খাতায় শিক্ষক কাগজ দেখে সন্তুষ্ট হয়ে দেখা গেছে অঙ্কটা তুমি কমপ্লিট, ঘরগুলো সুন্দর করে করছো, নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে, ফুল মার্কস পাবে। এই ঘরগুলোকে এইভাবে টেনে তুমি সুন্দর করে দিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা লেনদেনের উপরে ছিল, আগামী ক্লাসটাও যদি সম্ভব হয় আমি লেনদেনের উপরে নিব। আশা করি তোমরা ক্লাসটা দেখবে এবং মনোযোগ সহকারে আমি যেভাবে তোমাকে লেনদেনের উপর হিসাব সমীকরণের প্রভাব অঙ্কটা করে দেখালাম তুমি নিজে বাড়িতে বারবার করবে, তাহলে অবশ্যই পারবে। আর অবশেষে তোমাদের কাছে একটাই কথা, যে কোনো কিছু মানুষ মাত্রই ভুল হয়। যদি আমার এই আলোচনায় কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর ভুলভ্রান্তি সংশোধন হবে অবশ্যই। আশা করি এই অঙ্কে ইনশাআল্লাহ কোনো ভুল হয় নাই, তোমরা মনোযোগ সহকারে করবে। আজকের মতো এখানে সবাইকে ধন্যবাদ।